আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করি। জেনারেলি আমরা ল্যাবে যখন এটা টাইট্রেশনের মাধ্যমে এটাকে ডিটারমাইন করা লাগে, তাই এই কারণে আসলে ইন্ডিকেটর ইউজ করা হয়। তাহলে মিথাইলের অরেঞ্জের এফেক্টিভ যে রেঞ্জটা সেটা আসলে 6.3 এন্ড বিলো, আর ফেনফথেলিনের এফেক্টিভ রেঞ্জটা হলো অ্যাবভ 6.3 পিএইচ। তো এখানে কোন পিএইচে কত কিভাবে কালার চেঞ্জ হয় সেই জিনিসটা বলা আছে। আর একই সাথে এই জিনিসটাও বলা আছে, দেখো নিচে একটা নিচে দেখবা যে একটা রোতে লেখা আছে মেজর স্পিসিস। তাহলে আমার পিএইচ এর সাথে যদি অ্যালকালিনিটি থাকে তাহলে আসলে কোন মেজর কম্পোনেন্ট আছে সেটা তুমি একটা আইডিয়া পাবা। যদি দেখো তোমার পিএইচ 4.5 থেকে 6.3 এর মধ্যে থাকে, তাহলে তুমি বুঝবা যে তোমার অ্যালকালিনিটি যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড বেশি হচ্ছে। আর যদি 6.3 এর উপরে থাকতো তাহলে সেটা আমরা ধরে নিতাম যে বাইকার্বনেট, কারণ কার্বনেট তখন কনভার্টেড হয়ে বাইকার্বনেট হয়ে গেছে। হ্যাঁ, আবার 8.3 এর উপরে থাকলে আসলে বাইকার্বনেট থাকতে পারে। তো যেটা আমরা আর কি ওই যে ফেনফথেলিন যে টোটাল অ্যালকালিনিটি, পি অ্যালকালিনিটি এবং থেকে টোটাল অ্যালকালিনিটি মাইনাস করে যে রেশিওটা পাবো এবং ওখান থেকে আমরা আসলে বের করতে পারবো। হ্যাঁ, ওকে। তাহলে অ্যালকালিনিটি তোমাদের ল্যাবেও করানো হবে, ওখানে আরো বেশি ডিটেইলসে ডিসকাস করা হবে ক্যালকুলেশনগুলো কিভাবে বানানো হয়। আজকে জাস্ট একটু রাফ একটা ধারণা দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের অ্যালকালিনিটির পরে আরো একটা টেস্ট আছে, সেটা তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 7, সেটাও 332 তে। সেটা হচ্ছে যে তোমাদের হার্ডনেস। তাহলে হার্ডনেস জিনিসটা কি? হার্ডনেস জিনিসটা হলো যদি তোমার পানিতে এই যে এই মেটালগুলো থাকে, এটা আসলে গ্রুপ 2 এর ধাতুগুলা। হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ, এগুলো যদি থাকে তাহলে আমি বলি যে পানিটা আসলে হার্ড। তো পানি হার্ড হলে যে অসুবিধাটা হয় সেটা হলো, প্রথম যে অসুবিধাটা সেটা হলো সেই পানিতে তুমি যদি ডিটারজেন্ট ইউজ করো বা কাপড় বা সাবান ইউজ করো, সেটাতে আসলে কি লেদারিং হবে না বা ফেনা তৈরি হবে না। হ্যাঁ, তাহলে তোমাকে অনেক বেশি সোপ ইউজ করতে হবে। তো প্রথমে যে ইস্যুটা এখানে দেখানো আছে সেটা হলো কি সোপ কনজাম্পশন ইস্যু। আচ্ছা, এখন যদি এখানে বলতে নট মাচ অফ আ প্রবলেম নাওয়াডেজ ডিউ টু অ্যাভেলেবিলিটি অফ ডিটারজেন্ট, বাট এখন কিছু ডিটারজেন্ট আছে যারা এই ধরনের হার্ড ওয়াটারও ফেনা তৈরি করতে পারে। হ্যাঁ, দেন এগেন আছে আরো যে প্রবলেম গুলো হয়, স্কেলিং হতে পারে যেহেতু হার্ডনেস বেশি। তাহলে এই 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 যে তোমার যে ক্যালসিয়াম, এই যে ক্যাটায়নস গুলো আছে যারা হার্ডনেস করে বিভিন্ন অ্যানায়নের সাথে তোমার রিঅ্যাকশন করে ডিপোজিট তৈরি করে, যেটা পাইপের স্কেলিং প্রবলেম। স্কেলিং বলতে আসলে বোঝানো হচ্ছে পাইপের ইফেক্টিভ ডায়ামিটার কমে যাবে, এখানে একটা ময়লা জমে যাবে এরকম। হ্যাঁ, আচ্ছা। তারপরে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ল্যাক্সেটিভ ইফেক্ট হবে, এটা পানিটা অনেক ঝাঁঝালো হবে। হুম, বাট সেই ক্ষেত্রে এছাড়া যদি তুমি মনে করো ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এগুলো থাকে বা ম্যাঙ্গানিজ থাকে, এগুলো কিছু প্রয়োজনীয় মিনারেলস আমরা বলে থাকি। রিজন ওয়াই এখানে বলছে যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য বেনিফিশিয়াল। হ্যাঁ, তো আমরা এই হার্ডনেসকে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি টোটাল হার্ডনেসটাকে। একটা হলো যেটা মানে আমরা যদিও বলতেছি যে এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ এই পাঁচটা হার্ডনেসে কন্ট্রিবিউট করে, বাট মেজর পোর্শন আসলে কন্ট্রিবিউট করে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ন্যাচারাল ওয়াটার সোর্স থেকে আমরা যে পানিটা পাই ওখানে মেইনলি আসলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামই থাকে। টোটাল হার্ডনেসটা, এই হার্ডনেস আমরা আসলে মেজার করি অ্যাজ মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট। কিভাবে ওই যে আমরা অ্যাসিডিটি যে এককে মেজার করি, অ্যালকালিনিটিও যে এককে মেজার করি, হার্ডনেসটাও এই সেম এককে মেজার করে থাকি। হ্যাঁ, তাহলে টোটাল হার্ডনেসকে আমরা কিভাবে বলতে পারি? এটা দুইটা যোগফল, ক্যালসিয়াম হার্ডনেস আর ম্যাগনেসিয়াম হার্ডনেস। আচ্ছা, তাহলে এটা হলো যদি আমরা বেসড অন ডিফাইন করি ক্যাটায়নের বেসিসে। আচ্ছা, আরেকটা হার্ডনেস আছে, সেটা হলো যদি আমরা অ্যানায়নের বেসিসে এটাকে ডিফারেনশিয়েট করি তাহলে কি হবে? তাহলে এই যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলো কোনো না কোনো অ্যানায়নের সাথে কি হবে? যুক্ত হবে। এটা যদি এই যে কার্বনেটের সাথে যুক্ত হয় তাহলে সেটা হলো কি বলে আমরা কার্বনেট হার্ডনেস। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দুইটাই কার্বনেটের সাথে যুক্ত হতে পারে। আর যদি তারা এরকম বাকি চারটার সাথে যুক্ত হয় তখন সেই ক্ষেত্রে আমরা বলি নন কার্বনেট হার্ডনেস। তাহলে টোটাল হার্ডনেস দুই ধরনের, কার্বনেট হার্ডনেস, নন কার্বনেট হার্ডনেস। তাহলে কার্বনেট হার্ডনেস কি করে?
কার্বনের হার্ডনেসটাকে আমরা বলি টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস কেন বলা হয়? এটাকে তুমি একটু বয়েল করলে এই হার্ডনেসটা রিমুভ হয়ে যায়, এই কারণে কার্বনের হার্ডনেসটাকে বলা হয় টেম্পোরারি। আর এই নন কার্বনের হার্ডনেস বয়েলিং করে রিমুভ করা যায় না, তাই এটাকে বলা হয় পার্মানেন্ট হার্ডনেস। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই হার্ডনেসের সাথে আবার একটা অ্যালকালিনিটির রিলেশনশিপ আছে। আচ্ছা, তাহলে এই রিলেশনশিপটা আমরা ল্যাবে দেখে থাকবো। হ্যাঁ, তো দেখো এখানে পরে যে কম্পোনেন্ট ক্লোরাইড, ক্লোরাইড যদি পানিতে থাকে তাহলে ক্লোরাইড আসলে আসবে কেন? ক্লোরাইড আসবে ব্লিচিং পাউডার থেকে বা ক্লোরিনেশন থেকে, বা সমুদ্রের পানি হয় সেক্ষেত্রে ক্লোরাইড থাকতে পারে, এটা লবণ থেকে আসতে পারে। তাহলে সিগনিফিকেন্স হলো খুব একটা বেশি হার্মফুল না বা পার্টিকুলারলি হার্মফুল না। তোমার পানিতে আপ টু 2000 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত কি থাকতে পারে? ক্লোরাইড থাকতে পারে। এটা কোনো অ্যাডভার্স হেলথ ইফেক্ট নাই। এটার কারণে দেখবা যে যদি ক্লোরাইড মানে কি পানিতে যদি লবণ বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্ল্যান্টের রুট অসমোটিক প্রেসার ডিফারেন্সের কারণে পানি আপটেক করতে পারে না। হ্যাঁ, তো ওটা একটা প্রবলেম, তাহলে গাছ শুকায় যেতে পারে বা প্ল্যান্টের ক্ষতি হতে পারে এটা যদি সয়েলে ক্লোরাইড বেশি থাকে। অনেক ক্ষেত্রে এই ক্লোরাইড গুলোকে আবার ট্রেসার হিসেবে ইউজ করা হয়, যেমন তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে কেমিক্যাল ট্রেসার বলি আমরা। তার মানে এই ক্লোরাইডকে দিয়ে অন্য কোনো যে কম্পোনেন্ট, খারাপ কম্পোনেন্ট আছে কিনা সেটাকে ট্রেস করা, যেমন অর্গানিক ডাইজ আছে কিনা, বিভিন্ন টক্সিক অর্গানিক ডাইজ, এগুলো ক্লোরাইডের মাধ্যমে ট্রেস করা যায়। এবং এই কারণেই দেখবা যে আগে তোমার ওয়াটারে কন্টামিনেশন আছে কিনা এভাবে ক্লোরাইডের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করা হতো। তাহলে যদি তোমার পানিতে হাই ক্লোরাইড থাকে তুমি বুঝে নিবা যে এটাতে হাই সিওএস পলিউশনও আছে, এবং ক্লোরাইড থাকলে সেটা জেনারেলি মেটালের জন্য করোসিভ। সোর্সগুলো যেটা বললাম, ক্লোরাইড জেনারেলি আসে সল্ট ওয়াটার ইনফিউশনের কারণে, অথবা কিছু ক্ষেত্রে তোমার ব্লিচিং পাউডার থেকেও আসতে পারে। হ্যাঁ, ওকে। ক্লোরাইডের পরে আমরা গ্রুপ 17 এর আরেকটা মেটালের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্লোরাইড। তাহলে ফ্লোরাইডটাও দেখো যে সিগনিফিকেন্স কি অপটিমাম লেভেল, যদি অ্যারাউন্ড 1 মিলিগ্রাম পার থাকে তাহলে সেটা বেনিফিশিয়াল ইমপ্যাক্ট আছে। আর যদি এক্সেসিভ লেভেল হয় তখন দেখবা যে দাঁতে যেটা হয় যে ডিসকালারেশন হয়, হলুদ হয়ে যায়। এটা কখন? যদি তোমার পানিতে ক্লোরাইড 2 মিলিগ্রাম পার লিটার বা এর থেকে বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রে এক্সেসিভ ফ্লোরাইড থাকলে যেটা হয় যে বোনে ফ্লুরোসিস হয়, মানে বোনের ক্ষয় হয় এবং স্কেলেটাল অ্যাবনরমালিটিস দেখা যায়। হ্যাঁ, এই জন্য আমাদের ফ্লোরাইডটাকেও যদি পানি আমরা যদি ড্রিঙ্কিং ওয়াটারের ফ্লোরাইডটাও টেস্ট করে থাকি যাতে যে অপটিমাম লেভেলে রাখতে পারি। হ্যাঁ, মিনিমাম লিমিট কত আমাদের এখানে 0.6 বা অ্যারাউন্ড আমরা 1 মিলিগ্রাম পার লিটার এই রেঞ্জে রাখি। এবং ফ্লোরাইড যেহেতু আসলে একটা মিনারেল, তো এটা তোমার গ্রাউন্ড ওয়াটার থেকে আসলে বেশি পাওয়া যায়, সারফেস ওয়াটারে ফ্লোরাইড খুব একটা থাকে না। সালফেটের ক্ষেত্রে যেটা অসুবিধা, এটা ল্যাক্সাটিভ ইফেক্ট, মানে ঝাঁঝালো ইফেক্টের কারণে এটা আনডিজায়ারেবল হতে পারে। এদেরও তোমার দেখবা যে বিভিন্ন ন্যাচারাল ডিপোজিট যে মিনারেলস গুলো আছে, ম্যাগনেসিয়াম সালফেট, এপসম সল্ট বা গ্লুকোভার সল্ট, ওটা যদি নিচে গ্রাউন্ড ওয়াটারে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারে পানিতে কি আসতে পারে? সালফেট থাকতে পারে। আচ্ছা, এরপরে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে আসলে আমাদের মেটাল। তো এই যে আমরা কিছুদিন অনেক ইয়েতে তোমরা যদি পেপারে দেখো বা রিপোর্টগুলোতে দেখো তাহলে দেখবা যে কি বলা হয় যে হেভি মেটাল পাওয়া গেছে বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তাহলে এই যে আমরা মেটাল বলতেছি, মেটালও কিন্তু দুই ভাগে ভাগ করতে পারে। একটা হলো যে টক্সিসিটি আছে, হ্যাঁ, তোমার শরীরে ক্ষতি করতেছে, আর একটা হলো নন টক্সিক। হ্যাঁ, তাহলে প্রথমে নন টক্সিকটা দেখি আমরা। নন টক্সিকের মধ্যে কি আছে যেগুলো হার্ডনেস দেয়? কিছুক্ষণ আগে দেখলা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, এছাড়া আরো কিছু আছে যেমন সোডিয়াম, আয়রন, বিভিন্ন লবণ থাকতে পারে। আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো সোডিয়াম। এটা হলো মোস্ট অ্যাবান্ডেন্ট। সোডিয়ামের অসুবিধাটা হলো সেটা বাকি যে আদার এলিমেন্টস গুলো আছে সেগুলোর সাথে হাইলি রিঅ্যাক্টিভ, মানে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে, এবং বেশি কনসেন্ট্রেশনে থাকলে সেটার পিএইচ বেড়ে যায় এবং এটা বিটার টেস্ট দেয়। হ্যাঁ, বিটার করে ফেলে পানিটাকে। আচ্ছা, আবার খুব বেশি যদি পানিতে সোডিয়াম, যেমন আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আসলে কি সোডিয়াম বেশি থাকে, হ্যাঁ, তাহলে এই যে সোডিয়াম বেশি থাকার কারণে যে দেখবা যাদের কার্ডিয়াক পেশেন্টদের কিন্তু সোডিয়াম ইনটেকটাকে কম রাখতে বলা হয় বা লবণ খেতে মানা করা হয়। হ্যাঁ, এটা রিজন হলো আসলে যেটা কিডনির ন্যাচারাল যে প্রসেস সেটাকে
বাধা দেয়। আবার একই সাথে এটা তো গেল আমাদের হেলথ ইফেক্ট। আবার যদি তুমি কোনো মেটাল পাইপ দিয়ে এই ধরনের পানিকে তুমি যদি সাপ্লাই দাও, পানিতে সোডিয়াম বেশি থাকলে, তাহলে তোমার কি পানির করোশন হবে। আবার প্ল্যান্টে দিলে প্ল্যান্টও মরে যাবে, কারণ এটা টক্সিসিটি। হ্যাঁ, কারণ লবণ, বেশি লবণ প্ল্যান্টও সহ্য করতে পারে না। আচ্ছা, অন্য সাবজেক্ট পড়তে হবে। তারপর এখানে দেখা যায় যে অনেক সময় সোডিয়াম কার্বনেট বাইকার্বনেটের সাথে মিক্স হয়ে সোপ তৈরি করে। এই কারণে দেখবা যে অ্যালকালাইন ওয়াটার একটু স্লিপারি ফিল দেয়। হ্যাঁ, আচ্ছা। তো আবার সোডিয়াম যদি সালফেটের সাথে বিক্রিয়া করে, তাহলে বয়লারের যে পানিটা, সেটা দেখবা যে ফেনা তৈরি হবে। হ্যাঁ, এটা আরেকটা বিভিন্ন ইফেক্ট আছে। আচ্ছা, নন টক্সিক মেটালের মধ্যে আরো কিছু মেটাল আছে, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ। এটারও কোনো অ্যাডভার্স হেলথ ইফেক্ট নাই। টিপিক্যালি আমরা যে কনসেন্ট্রেশন, ন্যাচারাল ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা পাওয়া যায়, আয়রন থাকলে কালার প্রবলেম হয়, অ্যাস্থেটিক প্রবলেমটা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে অনেক ক্ষেত্রে ফেরাস এবং ম্যাঙ্গানিজ কম্পাউন্ড গুলা ব্যাকটেরিয়ার জন্য একটা ফুড সোর্স হতে পারে। সেই ক্ষেত্রে কিছু অডর অথবা টেস্ট প্রবলেম হয়, কারণ স্লাইমের গ্রোথ হয়ে যায়। ঠিক সেম ভাবে জিঙ্কের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, এটা হেলথের জন্য ডেট্রিমেন্টাল না, বাট টেস্ট একটু একটা আনডিজায়ারেবল টেস্ট আমাদেরকে দিবে। দেখার যে বিষয়টা, সেটা হলো আসলে টক্সিক মেটাল। টক্সিক মেটাল কেন বলতেছে, কারণ এই মেটাল গুলো আসলে কার্সিনোজেনিক। এটার প্রলং এক্সপোজারে মানুষের বিভিন্ন যে মরণ ব্যাধি যেটা আছে, যে ক্যান্সার, এই ক্যান্সারের মতো রোগগুলো আসলে এই মেটাল গুলা থেকে হয়ে থাকে। এবং এদের আরো একটা যে মেজর যে প্রবলেমটা, বা আমরা মাইক্রোপ্লাস্টিক নিয়ে এত বেশি কনসার্ন, এটার কারণ হলো আসলে বায়ো কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আগে জানি যে টক্সিক মেটালটা কি। টক্সিক মেটালটা হলো এদের স্পেসিফিক গ্র্যাভিটি তোমার 3 থেকে 5, মানে অনেক ভারী। ঠিক আছে, এগুলোর মধ্যে কি আছে? আর্সেনিক আছে, বেরিয়াম আছে, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড, মার্কারি, সিলভার। এরা যদি স্মল কোয়ান্টিটিতেও থাকে তাহলে হার্মফুল। এটার কারণ হলো বায়ো কনসেন্ট্রেশন। আচ্ছা, বায়ো কনসেন্ট্রেশন কি কেউ বলতে পারবা? এনিওয়ান? একজন বলো, বায়ো কনসেন্ট্রেশন আগে টার্ম শুনছো এটা? মাহমুদুল হাসান বলো। আচ্ছা, নাই, মাহমুদুল হাসান নাই। মাসরুর বলো। মাসরুর আছো? জি স্যার, আছি। তুমি বলো, বায়ো কনসেন্ট্রেশন শুনছো আগে না? না স্যার, শুনি নাই, মানে শুনছি বাট জিনিস জানি না। আচ্ছা, আর কেউ জানো? জানলে বোনাস নাম্বার আছে। স্যার, জীবদেহে রাসায়নিক পদার্থের ঘনত্ব বৃদ্ধি। হ্যাঁ, মানে মানুষের, মানে যে কোনো জীবের মধ্যে রাসায়নিক পদার্থের স্যার যে ঘনত্বটা আছে, এটা বেড়ে যাওয়া। বায়োলজিক্যালি পচন হওয়া এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিয়ে। না, প্রথমে যে বলছিলা তারটা কারেক্ট। কনসেন্ট্রেশন বৃদ্ধি, বায়ো কনসেন্ট্রেশন বলতে বোঝানো হয় তুমি হায়ার ফুড চেইনে যখন যাবা, তার কনসেন্ট্রেশন ধরো যদি 1 মিলিগ্রাম পার লিটার থাকে। কোথায় আছে? ধরো একটা পানিতে ক্যাডমিয়াম আছে 1 মিলিগ্রাম পার লিটার। যেই মুহূর্তে তুমি সেটাকে পান করার পরে ধরো তোমার ডাইজেস্টিভ সিস্টেমে গেল, সেখান থেকে তোমার বিভিন্ন অর্গানে চলে গেল। ধরো তোমার লিভারে কিছু রিসেপ্টর আছে, তাহলে লিভারের রিসেপ্টরে ধরো এরকম ক্যাডমিয়ামের কিছু পোর্শন কি হবে, এটা থেকে যাবে। তাহলে এই লিভারে গিয়ে এটার কনসেন্ট্রেশন কিন্তু আর 1 মিলিগ্রাম পার লিটার থাকবে না, তখন হয়ে যাবে কত? 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে এই জন্য তোমার যত ফুড চেইন চেঞ্জ হবে, মানে হায়ার ফুড চেইনের দিকে যত যাবা, এই বায়ো কনসেন্ট্রেশনটা, মানে কি ঘনত্বটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেটা 1 থেকে 10 কিভাবে হয়ে গেল? এটা জাস্ট রাফলি একটা আইডিয়া দিলাম যে কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পায়। আচ্ছা, এটার কারণ হলো 1 থেকে 10 কিভাবে হলো, পানিতে যখন সেটা থাকে সেটা ডাইলুটেড অবস্থায় থাকে, বা তোমার ওই রিসেপ্টর সাইট গুলাতে সেই তোমার এই যে কনসেন্ট্রেশনটা আছে, মানে তোমার যে মেটালটা আছে, সেই মেটালের পরিমাণটা বেশি হিসেবে স্টোরড হয়ে যায়। বুঝতে পারছি? মানে অল্প জায়গায় বেশি থাকে।
এই জন্য কনসেন্ট্রেশন জিনিসটা কি, যে পার লিটারে ডাইলুটেড থাকে মানে 1 মিলিগ্রাম আছে ধরো, হ্যাঁ। ধরো একটা লিটার যদি চিন্তা করো, 1 লিটার দুইটা কন্টেইনার নাও, তো একটা জায়গায় যদি 10 মিলিগ্রাম থাকে তাহলে তার কনসেন্ট্রেশন বেশি, আর একটা যদি 1 মিলিগ্রাম থাকে তাহলে তার কনসেন্ট্রেশন কম। তাহলে লোয়ার ফুড চেইনে জায়গাটা বেশি পায়, তাই সেটা ডাইলুটেড থাকে। যত হায়ার ফুড চেইনে যায়, আমাদের লিভারের সাইজ বলো বা বিভিন্ন অর্গানের সাইজ বলো, ওই রিসেপ্টরে যে জায়গাটা আছে, স্পেসটা আছে, তাহলে বেশি রিসেপ্ট করে, মানে বেশি হাত আছে, ওই হাতগুলো ওদেরকে আটকায় রাখে। বুঝতে পারছি? এই কারণে তোমার কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই যে মেটাল গুলো আছে এগুলো কিন্তু ন্যাচারালি থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিজ এর কারণে হয়, যেমন মাইনিং ইন্ডাস্ট্রির কারণে বা এগ্রিকালচারাল সোর্স থেকে আসে। তো এই ধরনের মেটাল গুলো তুমি যদি প্রলং এক্সপোজার, মানে অনেক দিন ধরে তুমি যদি এটাকে কনজিউম করো, তাহলে যেটা হবে তোমার বিভিন্ন অসুবিধা দেখা যাবে। তাহলে এখানে দেখো লেডেরটা বলা আছে, তুমি যদি লেড অনেক দিন ধরে নাও, এটা কিউমুলেটিভ পয়জন হিসেবে কাজ করবে এবং পরে নার্ভাস সিস্টেম একটা ক্রনিক ইফেক্ট দিয়ে আলটিমেটলি সেটা তোমাকে ইট ক্যান লিড টু ডেথ। তারপরে আর্সেনিকের ক্ষেত্রেও সেম অবস্থা, আর্সেনোকোসিস হয়, যেমন স্কিন ক্যান্সার থেকে শুরু করে স্কিন রাফ হয়ে যাওয়া, বা লিভারে অ্যাটাক করে, অনেক সময় হার্টে অ্যাটাক করে এই অর্গানগুলোকে ড্যামেজ করে। হ্যাঁ, তো এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের অর্গানিক্স বা অর্গানিক মেটাল। এটা বিভিন্ন অর্গানিক সলিডস এর ডিকে বা ডিকম্পোজিশন থেকে আসতেছে, বা বিভিন্ন ওয়েস্ট ওয়াটার বা তোমার যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি যেটা আছে আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি থেকে, সবকিছু ওখান থেকে সিনথেটিক অর্গানিক গুলো আছে। তাহলে এই অর্গানিক গুলো আবার দুই ধরনের, একটা হলো বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে যেটা কি হয়, ডিকম্পোজ হয়, পচনশীল। আর নন বায়োডিগ্রেডেবল মানে যেটা পচে না, হ্যাঁ, বায়োডিগ্রেডেশনে রেজিস্ট্যান্ট। তো এগুলো টেস্ট করার জন্য আমাদের বেশ কিছু টেস্ট মেথড আছে। বায়োডিগ্রেডেবলটা আমরা টেস্ট করি বিওডি দিয়ে, আর নন বায়োডিগ্রেডেবলটা আমরা সিওডি দিয়ে টেস্ট করি। ওটা নন বায়োডিগ্রেডেবল, সিওডি তে কিন্তু তোমার বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল দুইটাই অর্গানিকের মানই ধরা পড়ে। হ্যাঁ, তারপরে এরপরে আছে ধরো তোমার নাইট্রোজেন। নাইট্রোজেনের সোর্স গুলো যদি আমরা দেখি, তাহলে অ্যামোনিয়া নাইট্রাইট বা নাইট্রেট যে কোনো একটা ফর্মে থাকতে পারে। এটা সোর্স কি, অ্যানিমাল ওয়েস্ট থেকে আসে বা কেমিক্যাল ফার্টিলাইজার, বিভিন্ন ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ থেকে আসে। এদের একটা বড় সিনড্রোম হলো যে তোমার ব্লু বেবি সিনড্রোম বলে। ব্লু বেবি সিনড্রোমটা কি, ইনফ্যান্টের যদি এই ধরনের পানি ধরো চলে আসে বা কোনো কারণে যদি তাদের অর্গানের ভিতরে নাইট্রেট আছে, তাহলে এটা পয়জন আকারে কাজ করে এবং দেখবা যে বাচ্চাদের শরীর একটু ফ্যাকাশে হয়ে যায়, নীল হয়ে যায়। এটাকে ব্লু বেবি সিনড্রোম বলে। হ্যাঁ, আচ্ছা, তো এটা কেন হয়? নাইট্রেট তখন কি হয়, এখানে বিয়োজন হয়, বিয়োজন হয়ে যে অক্সিজেন যে রিসেপ্টর আছে হিমোগ্লোবিন ফ্র্যাকশনের, সেটা যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি সেটাকে বাধা দেয়। এই কারণেই দেখবা যে তোমার ব্লাড ফ্লোটা কমে যায় বা অক্সিজেন কমে যায় ব্লাডের মাধ্যমে। অ্যাজ এ রেজাল্ট এই তোমার বাচ্চা দেখবা যে 2-3 মাসের মধ্যে এটা ডেডলি হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটা। এরপরে সেম ভাবে ফসফরাস যদি এক্সেস থাকে ধরো লেকের পানিতে বা যে কোনো পানিতে, তাহলে এটার কারণে যে অসুবিধাটা হয়, এটার কোনো ডিরেক্ট হিউম্যান হেলথ নাই। তো এটা অ্যালগাল ব্লুম তৈরি করে, মানে অধিক পরিমাণে তাহলে শ্যাওলা উৎপন্ন হবে। তারপর এটাতে অসুবিধা করবে যে তোমার এই শ্যাওলা উৎপন্ন হওয়া অধিক পরিমাণটাকে বলা হয় যে ইউট্রিফিকেশন। আর তোমার এটা ট্রিটমেন্ট প্রসেসে অনেক সময় বাধা দেয় বা ইন্টারফেয়ার করে। যেমন তোমরা যে কোয়াগুলেশনের মাধ্যমে আমরা টার্বিডিটি রিমুভ করি, আর পানিতে যদি ফসফরাস থাকে তাহলে রিমুভাল এফিসিয়েন্সি অনেক কমে যায়। তারপরে প্যাথোজেন তো আমরা জানো এটা কি, মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমেট। তো এগুলার পরিমাণ বের করার জন্য আমরা ইন্ডিকেটর অর্গানিজম ইউজ করি। এটাও আমাদের ল্যাবে আমরা করে থাকবো। এক্সপেরিমেন্ট 13, লাস্ট এক্সপেরিমেন্টে। হ্যাঁ, তো এখানে যে একটা পোর্শন আছে যে ইন্ডিকেটর অর্গানিজম আমরা কেন ইউজ করি। হ্যাঁ, তাহলে দেখো
পানিতে অনেক টাইপের ব্যাকটেরিয়া থাকতে পারে, অনেক টাইপের ভাইরাস থাকতে পারে। এখন তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাকটেরিয়া ভাইরাস আলাদা করে বের করতে চাও, তাহলে এটা অনেক বেশি টেডিয়াস এবং এক্সপেন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট বুঝার জন্য যে পানিতে প্যাথোজেন আছে কিনা, মানে ব্যাকটেরিয়া ভাইরাস আছে কিনা এবং তাদের কোয়ান্টিটিটা কিরকম হতে পারে, এই জন্য আমরা কি করি, ইকোলাই ব্যাকটেরিয়া ইউজ করি। ইকোলাই কালচার করে আমরা বুঝি যে যদি ইকোলাই ব্যাকটেরিয়া থাকে ওই পানিতে, তার মানে বাকি অর্গানিজমসও থাকে, তাহলে এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এই যে আইডিয়াল প্যাথোজেন ইন্ডিকেটর যেটা আমরা বলতেছি ইকোলাই ব্যাকটেরিয়া, সেটা কি হবে, যে কোনো ওয়াটার টাইপের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। প্যাথোজেন প্রেজেন্ট থাকলে এটাও প্রেজেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকলে এটাও অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, এটা lend itself to routine quantitative testing without interference from or confusion of results because of extraneous organism। তার মানে যদি এখানে বাইরের কোনো উপাদানও থাকে তাহলে এটা রেজাল্টটাকে নেগেটিভ রেজাল্ট দিবে না, বাট কিছু ক্ষেত্রে দিতে পারে আর কি। হ্যাঁ, তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স সবকিছু মেনটেন করে যে আসলে একটা গ্রুপের ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটাকে আমরা বলি ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া, এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া বলে। এই কারণে দেখবেন ইকোলাই ব্যাকটেরিয়াকে ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে ইউজ করে। এখন এই ওই কলিফর্ম যে ব্যাকটেরিয়াগুলো বললাম সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ফেকাল কলিফর্ম আর একটা হলো নন ফেকাল কলিফর্ম। ফেকাল কলিফর্ম গুলো কোথায় পাওয়া যায়, বিভিন্ন ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস এর ইন্টেস্টাইনে তুমি এই ধরনের ব্যাকটেরিয়া গুলা পাবা, এবং এটা ফিসিসের সাথে বা মনে করো হিউম্যান ওয়েস্টের সাথে লার্জ নাম্বারে এক্সট্রাক্ট হয়, এবং এনিম্যাল বডির বাইরেও তারা লম্বা সময় ধরে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, তো মনে করো এটা যদি এনভায়রনমেন্টে, যদি এটা ওয়ার্ম ব্লাডেড এনিম্যালের ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি সার্ভাইভাল রেটটা বেশি, বাট এটা যদি তুমি এয়ারে বা ওয়াটারেও দেখবে যেটা অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে থাকতে পারে। আর নন ফেকাল অরিজিন যেগুলো সেটা হলো তোমার এই ইন্টেস্টাইনে পাওয়া যাবে না, এটা তোমার কই পাওয়া বিভিন্ন সয়েলে বা বিভিন্ন ভেজিটেশন যেটা পচে গেছে এরকম পচনশীল অর্গানিক গুলাতে তোমার এই কলিফর্ম ব্যাকটেরিয়াটা থাকে। তাহলে এই যে টোটাল কলিফর্মের নাম্বারটাও সেম, যে ফেকাল আর নন ফেকাল দুইটা যোগ করে দিলে যেটা পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, দেখো যে প্যাথোজেন্স আর নট আইডেন্টিফাইড বাই কলিফর্ম টেস্ট, ইট ইন্ডিকেটস সাম পোরশন অফ দ্য ওয়াটার হ্যাজ রিসেন্টলি কন্ট্যাক্টেড উইথ soil decaying vegetation and has been through intestinal tract of warm-blooded animal। তাহলে এই কোলিফর্ম টেস্টের মাধ্যমে আমরা কোন প্যাথোজেন আছে একদম এক্স্যাক্টলি সেটা বলতে পারবো না, মানে কোন ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আমরা করতে পারবো না। আমরা করতে পারবো যেটা, যে যদি আমরা ইকোলাই ব্যাকটেরিয়া কোলিফর্ম টেস্টে বেশি আসে তাহলে আমরা ধরে নেব যে এখানে মাইক্রোবিয়াল কন্টামিনেশন হয়েছে এবং এটাতে আমাদের ক্লোরিনেশন করতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া বিভিন্ন সাইন্টিফিক নেম দেওয়া আছে, তার সাথে বিভিন্ন ডিজিজের নেমও দেওয়া আছে। এই জাস্ট গো থ্রু করবা, এটা মুখস্থ করার কিছু নাই। সবকিছু শেষে আমরা এখানে অনেকগুলো প্যারামিটার পড়লাম। প্যারামিটার পড়ার পরে এটা আসলে আমাদের কেন দরকার হলো গাইডলাইন এবং স্ট্যান্ডার্ডে এই প্যারামিটারগুলোর রেঞ্জ আমাদেরকে আসলে বুঝতে হবে, এবং আমাদের যে ওয়াটারটা ট্রিট করতেছি সেই ট্রিটমেন্টের পরে কত রেঞ্জে থাকতে পারবে, হ্যাঁ অ্যালাউয়েবল রেঞ্জটা কত সেটা বোঝা। তো এখানে দেখো দুইটা টার্ম আছে, একটা হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড আর একটা হলো গাইডলাইন ভ্যালু। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা কি, এটা হলো পারমিসিবল ভ্যালু। তাহলে তুমি যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান করে ধরো তুমি পিএইচটাকে 6.5 থেকে 8.5 বলছো, মানে তোমাকে ওই রেঞ্জে রাখতে হবে। যদি তুমি এই রেঞ্জে রাখতে না পারো তাহলে কি তুমি স্ট্যান্ডার্ডটাকে কি করলা না, কমপ্লাই করলা না, তাহলে তোমার এখানে লিগ্যাল বাইন্ডিং আছে। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ডটা হলো লিগ্যাল বাইন্ডিং আছে। লিগ্যাল বাইন্ডিং মানে তোমাকে অবশ্যই মানতে হবে, নাহলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে তুমি তোমার নামে কেস ফাইল করতে পারে বা অথরিটিকে কেস ফাইল করার অধিকারটা আছে। আর গাইডলাইন ভ্যালুস মানে হলো যেমন হু দিয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হলো তোমাকে গাইড করা তুমি কোন রেঞ্জে থাকলে ইউ আর সেফ। হ্যাঁ, বাট এটার কোনো লিগ্যাল বাইন্ডিং নাই। এটাই বলছে যে হু গাইডলাইন ভ্যালুস হলো মেন্ট ফর গাইডেন্স, নট ম্যান্ডেটরি ফর অ্যাডপশন, বাট স্ট্যান্ডার্ড কিন্তু তোমাকে লিগ্যাল বাইন্ডিং ফর কমপ্লায়েন্স থাকতে হবে। তাহলে আমাদের লিগ্যাল বাইন্ডিং অফ কমপ্লায়েন্স কোনটা, যে ইসিআর। হ্যাঁ, তাহলে ইসিআর 23 তে যে ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে আমাদেরকে ট্রিট করে ওই রেঞ্জে নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু এখানে দেখো বিভিন্ন স্ট্যান্ডার্ড দেওয়া আছে,
যে ধরো এখানে দেওয়া আছে যে এখানে কি দেওয়া আছে, ধরো ইসিআর এর একটা গাইডলাইন, এরকম বিভিন্ন চার্ট পাবা। তাহলে দেখো এ দিয়ে বলা আছে স্ট্যান্ডার্ডস ফর ইনল্যান্ড সারফেস ওয়াটার, তাহলে বিভিন্ন সারফেস ওয়াটারের সোর্সে তোমার পিএইচটা কত থাকা উচিত। যদি তুমি সেটাকে দেখো কোন কোন প্র্যাকটিসে ইউজ করতেছো, ধরো তুমি একটা সারফেস ওয়াটারকে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স হিসেবে ইউজ করবা, কিভাবে জাস্ট ডিসইনফেকশন করবা, তাহলে ওই সোর্সের ইনিশিয়ালি তার পিএইচটা কোন ভ্যালু থাকতে হবে, 6.5 থেকে 8.5, ডিওডি 2 এর নিচে, ডি ডিজলভড অক্সিজেন 6 বা তার বেশি এরকম। তাহলে তুমি যদি দেখো যে একটা ওয়াটারকে ফিশারিজ হিসেবে ইউজ করবা বা একটা লেককে ফিশারিজ হিসেবে ইউজ করবা, তাহলে তার প্যারামিটার গুলো কি থাকবে, এই রেঞ্জ গুলো এভাবে বলে দেওয়া আছে স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, তারপরে আমরা যেটা সবচেয়ে বেশি কাজ করি ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে, সেই ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ডার্ডও দেখো এখানে বলা আছে অনেকগুলো প্যারামিটার। দেখো অ্যালুমিনিয়াম অ্যামোনিয়া থেকে শুরু করে একদম ডিও আছে, ফসফেট আছে, দেখো অ্যারাউন্ড জিঙ্ক, হ্যাঁ, তো 55টা প্যারামিটার আছে। তো সবগুলো আমরা কিন্তু আসলে টেস্ট করি না, আমরা স্পেসিফিক কিছু টেস্ট করে থাকি, বা তোমরা ল্যাবেও দেখতেছো যে সবকিছু টেস্ট করা হয় না। তো এটা হলো যে অনেক বেশি কস্টলি বা কোনটার বেশি হেলথ নেগেটিভ ইম্প্যাক্ট সবচেয়ে কোনটার খারাপ, ওই অনুযায়ী আমরা পানিতে টেস্টগুলো করে থাকি। যেমন দেখো আর্সেনিক বেরিয়াম কিন্তু এখন অবশ্যই করতে হবে, কারণ এগুলো হেভি মেটাল। হ্যাঁ, তারপরে ক্যাডমিয়াম, ক্যালসিয়াম। আর এই যে হেভি মেটাল বা মাইক্রোপ্লাস্টিক টেস্ট করার আসলে যে তোমার যে অ্যাপারেটাস গুলো, সেই অ্যাপারেটাস গুলো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, তো এই টেস্টিং এটাও যে মানে লো কস্ট টেস্টিং কিভাবে করা যায়, এটা নিয়েও এখন অনেক কাজ হচ্ছে, যে কিভাবে আমরা অল্প খরচে বা কম খরচে টেস্ট করে তুমি এই এই যে প্যারামিটার গুলো আছে সেগুলোর কনসেন্ট্রেশন বের করতে পারবা। হ্যাঁ, তো এটাও দেখবা যে একটা রিসার্চ ডিরেকশন এখন। তাহলে এখানে দেখো তোমার যে বিভিন্ন ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তোমরা অবশ্যই কোনটা ফলো করবা, 23টা। হ্যাঁ, তোমাদেরকে 23 কিন্তু আমি আপলোড করে দিছি, সবাই একবার হলেও সেটা আসলে গো থ্রু করবা। তাহলে দেখো এই যে আমরা বিভিন্ন ওয়াটার সোর্স তোমরা পড়ে আসছো, তাহলে আমরা সারফেস ওয়াটার বলি, গ্রাউন্ড ওয়াটার বলি, আর একটা অল্টারনেটিভ ওয়াটার সোর্স হতে পারে রেইন ওয়াটার। তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্স এটা আদার ইয়েতে তোমরা পড়তেছো কিন্তু যে সারফেস ওয়াটারে কন্টামিনেশন বেশি থাকে, মাইক্রোবিয়াল পলিউশন বেশি থাকে। হ্যাঁ, আর গ্রাউন্ড ওয়াটারে সাসপেন্ডেড ইম্পিউরিটিস এগুলো থেকে আসলে জেনারেলি ফ্রি থাকে, আবার মিনারেলস বেশি থাকে। তাহলে দেখো এই যে এই একটা জিনিস অনেক সময় পরীক্ষায় আসে, যে সারফেস এবং গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি যে কম্পারিজন, সেই কম্পারিজনটা দেখো সারফেস ওয়াটারের টেম্পারেচার কি হয় সিজনের সাথে ভ্যারি করে, গ্রাউন্ড ওয়াটার অল সিজনে আসলে মোটামুটি সেম। টার্বিডিটি বা সাসপেন্ডেড সলিড সারফেস ওয়াটারে ভ্যারি করে, লোকেশনের উপরে ভ্যারি করে। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে এগুলো নর্মালি লো বা নীলই থাকে। মিনারেল কন্টেন্ট সারফেস ওয়াটারে নাই, কম পাওয়া যায়, এটাও অনেক ভ্যারি করে। বাট গ্রাউন্ড ওয়াটারে তুমি সবসময় হাই ভ্যালুতেই পাবা। সিমিলারলি ফেরাস, ম্যাঙ্গানিজ সারফেস ওয়াটারে কিছু থাকতে পারে, বা এগুলো গ্রাউন্ড ওয়াটারে বেশি। তাহলে ডিও লেভেলটা আবার সারফেস ওয়াটারে অনেক বেশি, নিয়ার স্যাচুরেশন থাকে, আর গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে ডিও লেভেলটা মানে ডিজলভড অক্সিজেন লেভেল কম। আচ্ছা, পলিউটেড ওয়াটারে অ্যামোনিয়া বেশি থাকে, আর গ্রাউন্ড ওয়াটারে সেটা ইনক্রিজিং বা হালকা ইয়ের থেকে অল্প একটু বেশি থাকতে পারে। তাহলে এই যে এই বিভিন্ন প্যারামিটার গুলা সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার ভেদে ডিফারেন্ট হয়ে থাকে আসলে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা স্যার আমি মিস করেছিলাম। কখন জয়েন করছি? স্যার অ্যাটেন্ডেন্স নাও 5 minutes পর। ঠিক আছে, তুমি চ্যাট বক্সে লিখে দাও। ওকে স্যার।